আমাকে স্ট্রেচারে করে হসপিটালের ভেতরে নিয়ে যাচ্ছে চারজন লোক। একটা নার্স আমার অবস্থা দেখে তাড়াতাড়ি গিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর আমার অবস্থা দেখে বলে তাড়াতাড়ি ডক্টর সোয়াকে কল করে আসতে আর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। নার্স গিয়ে ডক্টর সোয়াকে কল করে। ডক্টর সোয়া কল রিসিভ করে বলে, হ্যালো মিস আয়না, বলুন এত রাতে কল করলেন? ম্যাম, তাড়াতাড়ি হসপিটালে আসুন, একটা রুগী আছে, তার অবস্থা খুব সিরিয়াস অবস্থা। ডক্টর নাজমুল আপনাকে এখনই আসতে বলেছে। আচ্ছা, আমি আসছি এক্ষুনি। আমি কল কেটে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসি। হসপিটালে আসতেই নার্স আয়না আমার কাছে এসে বলে, ম্যাম, আপনি এসেছেন, তাড়াতাড়ি আসুন, রুগীর অবস্থা খুব খারাপ। কি হয়েছে রুগীর? দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ, আসুন। আমি ডক্টরের চেম্বারে যেতেই ডক্টর আমাকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে যেতে বলে। আমি অপারেশন থিয়েটারে গিয়ে পেশেন্টের দিকে তাকাতেই বুকের ভেতরটা ধক করে ওঠে। চোখের পানিগুলো আর আটকে রাখতে পারলাম না, কারণ এটা আর কেউ না, আমার 2 বছর আগের হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটা সাকিব। কিন্তু সাকিবের এই অবস্থা কেন? আয়না বলে, কি হলো ম্যাম, এমন করে কি ভাবছেন? অপারেশন শুরু করুন। আমি বলে অপারেশনের কাজ শুরু করি। 1 ঘন্টা পর অপারেশন শেষ করে বাইরে এসে নিজের চেম্বারে গিয়ে চিৎকার করে কান্না করছি। অতীতের সেই দিনগুলো চোখের সামনে ভাসছে। অতীত। ভার্সিটির পুকুর পাড়ে বসে আছি। আমি আর সোয়া বসে বসে গল্প করছি। তখন সোয়া বলে, এই চলো না, বিয়ে করে ফেলি। আগে তোমার ডক্টরি পড়া শেষ হোক, তারপর। ততদিনে না আমার বিয়ে হয়ে যায়। তার আগেই আমরা বিয়ে করে নেব, সমস্যা নেই। তাহলে চলো এখন কাজী অফিসে গিয়ে বিয়েটা করে নেই, কাউকে না জানিয়ে। আব্বু আম্মু আজকাল বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। আমি তো এখন বেকার। আব্বু কত কষ্ট করে আমাদের সংসার চালাচ্ছে তা তো জানোই। আর এই অবস্থায় আমি চাই না আমাদের বিয়েটা হোক। আচ্ছা, তুমি সত্যিই আমাকে ভালোবাসো তো সাকিব? কেন, তোমার সন্দেহ আছে এই নিয়ে? না, তা নয়। বিয়ের কথা বললে এমন হয়ে যাও কেন তুমি? দেখো সোয়া, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে চাইলাম আর করে নিলাম। তোমাকে এখন বিয়ে করে নিতে গিয়ে 3 বেলা খাবার দেওয়ার সামর্থ্য যে আমার এখন হয়নি। আর কিছুদিন অপেক্ষা করো, লেখাপড়া তো প্রায় শেষ। এরপর একটা চাকরি হয়ে গেলেই আমরা বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন চলো, আমার ক্লাস শুরু হবে। আর তোমারও তো ক্লাস শুরু হবার সময় হয়ে গেছে। এরপর দুজনে উঠে যে যার ক্লাসে চলে যাই। চলুন এবার পরিচয়টা দেয়া যাক। আমি সাকিব, গরিব বাবার একমাত্র সন্তান। কয়েক বছর আগে মা মারা গেছে টাকার অভাবে। টাকার জন্য মায়ের চিকিৎসা করতে পারিনি। বাবা রিক্সা চালিয়ে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। আমিও 3টা টিউশনি করিয়ে যা পাই তা দিয়ে কোনো রকমে হয়ে যায়। আর সোয়া কোটিপতি বাবার একমাত্র মেয়ে। সোয়ার বাবা সামির মজুমদার একজন নামকরা শিল্পপতি। আর সোয়ার আম্মু হাইকোর্টের জজ। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এরপর ক্লাস শেষ করে আমি আর সোয়া একটা রিক্সা করে বাসায় চলে আসি। আমাকে বাসায় নামিয়ে দিয়ে সোয়া চলে যায় ওর বাসায়। বাসায় এসে আব্বুর সাথে কিছু সময় কথা বলে আমার রুমে গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে চলে যাই টিউশনি করাতে। এভাবেই কেটে যায় 3 দিন। বিকেলে বাসায় বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি সোয়া কল করেছে। হ্যাঁ সোয়া, বলো। সাকিব, কোথায় তুমি? এখনই দেখা করো আমার সাথে, খুব জরুরি। আচ্ছা, ভার্সিটির পেছনে যে যে পার্কটা আছে সেখানে চলে আসো, আমি আসছি। সোয়া ঠিক আছে বলে কল কেটে দেয়। আমিও বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। পার্কে আসতেই দেখি সোয়ার মাথায় হাত দিয়ে বসে আছে। আমি কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখতেই আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে জড়িয়ে ধরে। আমি কিছুটা সময় অবাক হয়ে যাই সোয়ার এমন কাণ্ডে। কি হয়েছে, কান্না করছো কেন? সাকিব চলো, আমরা আজই বিয়ে করে ফেলবো। কেন, কি হয়েছে যার জন্য তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে? সোয়া আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, আব্বুর কোন এক বন্ধুর ছেলের সাথে আব্বু আমার বিয়ে ঠিক করেছে। আর 3 দিন পর বিয়ে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আঙ্কেলকে আমার কথা বলতে। বলেছি, তার জন্যই যে বিয়ে 1 মাস পরে হবার কথা, সেই বিয়ে আগামী 3 দিনের মধ্যে হবে। আচ্ছা তাহলে কাল সকাল 10টায় তুমি এখানে চলে এসো। আমরা কালই বিয়ে করব। আর বাসায় এমনভাবে থাকবে যাতে তারা কিছুই বুঝতে না পারে। সত্যিই আমরা কাল বিয়ে করব সাকিব? ছোঁয়া, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছোঁয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ছোঁয়াকে জড়িয়ে ধরে ওর মাথায় একটা চুমু দিয়ে বলি, এবার কান্না থামাও আর এখন বাসায় যাও, নয়তো সন্দেহ করবে আর ঠিক 10টায় এখানে চলে আসবে।
এরপর সোয়াকে একটা রিকশায় তুলে দিয়ে আমিও অন্য একটা রিকশা নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আব্বুকে সব বললাম। আব্বু না করেনি, আমাকে বলে তোর খুশিতেই আমার খুশি। রাতে খাবার খেয়ে সোয়ার সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আব্বু আম্মুকে ভার্সিটির কথা বলে চলে আসি সাকিবের কথা মতো সেই জায়গায়। কিন্তু সাকিব এখনো আসেনি। 10টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। 10টা 11টা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সাকিব এখনো আসেনি। 1000 বারের উপরে কল করেছি, কিন্তু ওর মোবাইল সুইচড অফ। চোখ থেকে অজস্র অশ্রু ঝরে পড়ছে। মনে মনে ভাবছি, সাকিব কি তবে আমার সাথে বেইমানি করলো, আমাকে ধোঁকা দিল? ও কি তাহলে আমাকে কখনো ভালোই বাসেনি? কেন সাকিব, কেন কেন তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে? আমার ভালোবাসা এভাবে তুমি মূল্য দিলে? কি দোষ ছিল আমার? কান্না করতে করতে সেখান থেকে উঠে সাকিবের বাসার সামনে চলে যাই। গিয়ে দেখি বাসার দরজায় তালা দেওয়া। চোখের পানিগুলো আরো বেশি করে ঝরতে থাকে। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলে তারা জানায় তারা কিছু জানে না। কান্না করতে করতে বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু আমার থেকে জানতে চায় কোথায় গিয়েছিলাম, এত লেট করে বাসায় কেন আসলাম। কিছু না বলে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আর আব্বুকে জানাই আমি বিয়ে করব না, দেশের বাইরে চলে যাব। আব্বু আমার কান্না দেখে বিয়েটা ভেঙে দেয় আর আমাকে 7 দিনের মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দেয়। 1.5 বছর পর ডাক্তার হয়ে দেশে ফিরে আসি। তবে আজও সাকিবকে ভুলতে পারিনি, আর জানতেও পারিনি কেন সেদিনও এলো না আমাকে আসতে বলে। এরপর থেকেই এই হসপিটালে আছি। বর্তমান। আয়নার ডাকে অতীত থেকে বাস্তবে ফিরি। ম্যাম, পেশেন্টের সেন্স ফিরেছে। কখন সেন্স ফিরেছে চলো তো দেখি। আমি বেডে শুয়ে আছি, কারো আসার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নার্স আয়না, আর তার পেছনে যে তাকে দেখে আমি বেশ অবাক হলাম। এ তো সোয়া। আমাকে সটপট করতে দেখে সোয়া আমার কাছে এসে বলে, আরে আরে কি করছেন? আপনি অসুস্থ, শুয়ে থাকুন। আমি অনেকটা অবাক হলাম। সোয়া আমাকে আপনি করে বলছে কেন? সোয়া, তুমি এখানে কেমন আছো? আপনি আমাকে চেনেন নাকি আগে থেকে? সোয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাকিব। সরি মিস্টার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এর আগে আপনাকে কখনো দেখিনি। সোয়া, আমার সব কথা শোনো আগে। তারপর যদি তোমার মনে হয় আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তারপর থেকে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। মিস আয়না, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে ম্যাম। নার্স বাইরে চলে যেতেই সোয়া আমাকে বলে, কি হবে সেই পুরনো কথা শুনে? আমার বিয়ে হয়ে গেছে। তুমি বিয়ে করে নিয়েছো? কিন্তু কেন সোয়া? তুমি না বলেছিলে আমি ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছিলাম, তার জন্যই সবাইকে ছেড়ে সেদিন তোমার কাছে চলেও গিয়েছিলাম। কিন্তু তুমি আমার ভালোবাসার কি মূল্য দিয়েছিলে সাকিব? সেদিন আমার সাথে যা হয়েছিল তা যদি জানতে, তবে আমাকে ছেড়ে অন্য কারো হতে না। আমি জানতে চাই সাকিব, আমি জানতে চাই কেন সেদিন তুমি আমাকে আসতে বলে নিচে আসলে না? যদি আমাকে এইভাবে মাঝ রাস্তায় একা ছেড়ে চলে যাবে, তবে কেন বলেছিলে আমাকে বিয়ে করবে সেদিন? তাহলে শোনো কি হয়েছিল সেদিন আমার সাথে। তোমার কাছে আসার জন্য বাসা থেকে বের হতেই আমার মোবাইলে কল আসে। কল রিসিভ করতে ওপাশ থেকে একজন লোক বলে আব্বু অ্যাক্সিডেন্ট করেছে আর ঘটনাস্থলেই নাকি মারা গেছে। এই কথা শুনে মোবাইল হাত থেকেই পড়ে যায়। দৌড়ে চলে যায় সেই লোকটার দেয়া ঠিকানায়। গিয়ে দেখি আমার আব্বুর লাশ হয়ে পড়েছে। আব্বুকে হারিয়ে আমি পাগল হয়ে গেছি প্রায়। আব্বুর ইচ্ছে ছিল সে মারা গেলে তার দাফন যেন আমাদের গ্রামের বাড়ি রসুলপুরে করি। আমি সেখানকার এক চাচাকে আমাদের গ্রামের বাসার ঠিকানা বলি। এরপর আব্বুর লাশ দাফন করে চলে আসতে চাইলে গ্রামের কিছু চাচারা আসতে দেয়নি। প্রায় 1 মাস আমি নিজের মধ্যে ছিলাম না। 1 মাস পর ঢাকা শহরে এসে জানতে পারি তুমি দেশের বাইরে চলে গেছো। এরপর কি করব বুঝতে পারছিলাম না। কলেজের বড় ভাই রাকিব আমাকে তার বাসায় নিয়ে যায়, লেখাপড়া কন্টিনিউ করতে বলে। এবার তুমি বলো, একটা বাবা হারা ছেলে কি করে সেদিন তোমার কাছে আসতে পারে? আমার কথা শুনে সোয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আমার চোখ দুটো ভিজে গেছে। আব্বু মারা গেছে, তুমি আমাকে কেন সেদিন কল করে বলনি সাকিব? তাহলে এতদিন তোমাকে ঘৃণা করে বাঁচতাম না। কেন তোমার কষ্টের মুহূর্তে আমাকে তোমার পাশে থাকতে দিলে না? আমরা তো একে অপরের সুখ দুঃখে পাশে থাকবো বলেছিলাম। আমি আব্বুর মৃত্যু সংবাদ শুনে সব ভুলে গেছি সোয়া। নিজেই নিজের মাঝে ছিলাম না। তুমি ভালো করেছো, বিয়ে করে নিয়েছো আমার মতো ছেলের জন্য অপেক্ষা না করে। তুমি বিয়ে করনি?
না, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আর বিয়ে করতেও পারবো না কখনো। তোমার জায়গাটা অন্য কাউকে কখনোই দিতে পারবো না। এখনো ভালোবাসো আমায়? এসব শুনে আর কি হবে? তুমি সুখী তো স্বামী সংসার নিয়ে? যা জানতে চেয়েছি বলো না। ভালোবাসো এখনো আমায়? এখন তখন আমি জানি না সোয়া। আমার মনে তুমি ছিলে, আর সারা জীবন তুমিই থাকবে। কিভাবে কেটেছে এই 2 বছর? আমার দুঃখের কাহিনী শুনে কি হবে? তোমার সুখের গল্প বলো, শুনি। আর আমি যদি বলি আজও আমি কারোর জন্য অপেক্ষা করছি, যাকে আমি ভালোবাসি, আজও যে আমার মনের ঘরটা দখল করে আছে। ঠিক বুঝলাম না তোমার কথা। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নেব? তুমি তো একটু আগে বললে। সেটা তো তোমার সাথে অভিনয় করে বলেছি। আমি আজও তোমাকেই ভালোবাসি সাকিব, আর তোমার জন্যই অপেক্ষা করে আছি। তাহলে বিয়ের গল্পটা মিথ্যে ছিল? বুদ্ধু, এখনো বুঝতে পারোনি? বলেই সোয়া আমাকে জড়িয়ে ধরে। 2 বছর পর আজ আবার সোয়াকে এই বুকে পেলাম। এতদিনের হাহাকার কষ্টগুলো যেন এক নিমিষেই দূর হয়ে গেল। শক্ত করে সোয়াকে জড়িয়ে ধরি আমার সাথে। একটু পর সোয়া আমাকে ছেড়ে দিয়ে বলে, কাল সকালেই আমরা বিয়ে করব। আজই করতাম, এখন অনেক রাত, কাজীকে পাবো না তাই। আর তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। কাল সকালে আমরা বিয়ে করছি। ওকে ঠিক আছে। এখন কি বাসায় চলে যাবে না, নাকি এখানেই থাকবে? তোমার পাশে তোমার বুকে শুয়ে থাকবো। আচ্ছা, একটা কথা তো জানাই হলো না, তুমি অ্যাক্সিডেন্ট করলে কি হবে, তাও এমন গুরুতরভাবে? কাজ থেকে বাসায় ফিরছিলাম, তখনই এক ছোট বাচ্চাকে দেখি রাস্তার মাঝখানে হাঁটছে। ওকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির সাথে ধাক্কা খেয়ে গিয়ে পাশে একটা দেওয়ালের সাথে বাড়ি খাই। বাচ্চাটাকে তো বাঁচিয়ে নেই। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। ভালো হয়েছে তুমি অ্যাক্সিডেন্ট করায়। অ্যাক্সিডেন্ট করলাম বলেই তো আজ আমি আবার আমার সোয়াকে ফিরে পেলাম। একটু পর সোয়া নার্সকে ডাকে। নার্স এসে বলে, জি ম্যাম, বলুন আমাকে কেন ডেকেছেন? এই বেডের সাথে ওই বেডটা মিলিয়ে দাও তো। কেন ম্যাম? দুটো বেড একসাথে করে কি হবে? তোমাকে যা বললাম তা করো না, এত প্রশ্ন করো কেন তুমি? নার্স সোয়ার ধমক শুনে চুপচাপ একটা বেড এনে আমার বেডের পাশে জোড়া লাগিয়ে দিয়ে চলে যায়। সোয়া আমার পাশে এসে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার বুকে মাথা রাখে। পরের দিন সকালে সোয়া ওর আব্বুকে কল করে কাজে নিয়ে আসতে বলে। ওর আব্বু জানতে চাইলে সোয়া সব খুলে বলে। সোয়া বিয়ে করবে শুনে ওর আব্বু খুশি হয়ে যায়। একটু পর সোয়ার আব্বু কাজে নিয়ে আসলে হসপিটালের সকল ডক্টর আর নার্সের সামনে আমাদের বিয়েটা হয়ে যায়। সবাই চলে গেলে সোয়া আমার বুকে মাথা রেখে শুয়ে যায়। বলে, অনেক কষ্টের পর আজ আমরা একে অপরের হলাম, আর কেউ কাউকে ছেড়ে যাব না। তুমি চাইলেও আর যেতে দিচ্ছে না, বুঝলে? আমিও যাব না, তবে তুমি সুস্থ হলে এতদিনের আদর সব উসুল করে নেব। আমার সেই পিচ্ছি গার্লফ্রেন্ডটা এখন ডক্টর হয়ে গেছে। 2 বছর আগে আমি মোটেও পিচ্ছি ছিলাম না। তাহলে কি ছিলে তুমি? ডক্টরি পড়ার আর মাত্র 1 বছর বাকি ছিল। কোন দিক থেকে আমি পিচ্ছি ছিলাম শুনি? আমি দুষ্ট একটা হাসি দিতেই সোয়া লজ্জা পায়। আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। আরও কিছু সময় দুষ্টুমি করে দুজনেই ঘুমিয়ে পড়ি। আরও 7 দিন থাকতে হয় হসপিটালে। আজ বাসায় চলে আসলাম, তবে একা নয়, সাথে সোয়াও আছে। আমি এখন একজন ইঞ্জিনিয়ার। বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়ে আমি বললাম, আচ্ছা বাইরে থেকে খাবার অর্ডার করি। এখন তোমার বউ আছে, বাহিরের খাবার খাবে কেন? আর বাহিরের খাবার শরীরের জন্য ভালো না, তুমি জানো না? বাসায় আসতে না আসতেই আমার ডক্টর বউয়ের ডাক্তারি শুরু। জি স্যার, এখন থেকে আমি যা বলবো তাই হবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে কিচেন দেখিয়ে দেই। বলেই সোয়াকে কিচেন দেখিয়ে দিয়ে আমি সেখানেই বসে থাকি। কি হলো, এখানে বসে আছো কেন? যাও রুমে। না, তুমি রান্না করো, আমি দেখি। পাগল একটা। সোয়া হাসতে হাসতে রান্না করতে শুরু করে। আমি গিয়ে পিছন থেকে সোয়াকে জড়িয়ে ধরে ওর গালে আমার নাক দিয়ে সেলেক্ট করতে থাকি। সোয়া আমার হাত ধরে চোখ বন্ধ করে ফেলে। সোয়ার সারা শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম, আমি শুধু জড়িয়ে ধরেছি, তাতে এই অবস্থা তোমার? সোয়া চোখ খুলে আমার হাতে চিমটি কেটে বলে, আগুন যদি মোমের কাছে এসে বলে আমি তো জ্বালাইনি, শুধু পাশে আছি, তবে এটা কি হয় বলো? মাথার ওপর দিয়ে গেল তোমার কথা। আচ্ছা তুমি রান্না করো, আমি শুধু জড়িয়ে ধরে থাকি। মোটেও দুষ্টুমি করবে না কিন্তু। আমি ঠিক আছে বলে সোয়াকে জড়িয়ে ধরে থাকি, আর বউ রান্না করছে। রান্না শেষ হলে দুজনে একসাথে খাবার খেয়ে রুমে এসে চেঞ্জ করে নেই। দুজনে পাশাপাশি বসে আছি। আমি বলি,
আজকে আমাদের বাসরাত হবে? জি না, কিছু হবে না। তুমি আমাকে নতুন করে প্রপোজ করনি এখনো। বিয়ে করা বউকে কি এখন প্রপোজ করতে হবে? হুম, আলবাত হবে। আমি আমার আগের দুষ্টু বয়ফ্রেন্ডটাকেই চাই। আচ্ছা, তাহলে আমিও আমার সেই দুষ্টু গার্লফ্রেন্ডকে ফেরত পাবো? আগে তুমি প্রপোজ করেই দেখো। আমি মুচকি এসে উঠে রুমে ভালো করে খুঁজেও একটা ফুল পেলাম না। তাই আর কি করব, টেবিলের ওপর থেকে একটা কলম নিয়ে সোয়ার সামনে ফিল্মি স্টাইলে হাঁটু ভাঁজ করে বসে বলি, ওহে আমার প্রিয়তমা, আমি আজও তোমায় ভালোবাসি। হারিয়ে যাওয়া দিনগুলো তো আর ফিরে পাবো না, তবে আজ থেকে নতুন করে আবার তুমি আমিতে শুরু করতে চাই আমাদের নতুন জীবনটা। বাড়িয়ে দাও তোমার হাত, ভাসতে চাই তাই নতুন এক স্বপ্নে তোমায় নিয়ে। সোয়া এসে আমাকে জড়িয়ে ধরে গালে কপালে চুমু দিতে দিতে বলে, হুম, হারিয়ে যাওয়া সেই দিনগুলো ভুলে আজ থেকে নতুন করে স্বপ্ন বুনবো আমরা। সেখানে কোনো দুঃখ এসে বাসা বাঁধবে না, শুধু সুখ আর সুখের বসবাস হবে আজ থেকে আমাদের জীবনে। এরপর ছোঁয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আমিও ওর ওপর শুয়ে পড়ি। আস্তে আস্তে আমি ওর, এই আপনারা এমন করে কি শুনছেন, লজ্জা করে না? জান এবার বৌমার লজ্জা পাবে। আমাদের ভালোবাসার নতুন এক স্বপ্নের দিকে যেতে দিন। টাটা, বাই বাই। ধন্যবাদ সবাইকে।